মুক্তিযোদ্ধা মেজর জলিলকে যেন তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়, তাকে যেন বীরোত্তম খেতাব দেওয়া হয়। আমি কথা বাড়াবো না, শুধু একটি কথা বলে আমার কথা শেষ করবো। বরিশাল যে বিমানবন্দরটি রয়েছে সেই বিমানবন্দরটি যেন তার নামে করা হয়। আমি কথা বলবো না, আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ একটা পরিস্থিতির কারণে আমি আমাকে ক্ষমা করবেন আপনার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মেজর জলিলের বীরত্ব স্পর্ধা বিরল আমি বলে শেষ করতে পারবো না। 9 নম্বর সেক্টরে উনি ছিলেন সেক্টর কমান্ডার, উনি ছিলেন গেরিলা সেক্টর কমান্ডার। সবাই অস্ত্র নিয়েছে, বিদেশি বন্ধুদের কাছ থেকে। একমাত্র মুক্তিযোদ্ধা, উনি নিজে এবং ওনার যে বাহিনী ছিল সবাইকে উনি সজ্জিত করেছেন, নিজে অস্ত্র জোগাড় করে, অস্ত্র করতে জোগাড় করেছেন। তখন তার বাহিনীর সাথে যুদ্ধ করে অস্ত্র সেটা উনি সজ্জিত করেছেন। সেই সেক্টর কমান্ডার কেবলা বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা, স্বাধীন রাজনীতিবিদ মেজর জলিলকে গ্রেফতার করা হয়। বাংলাদেশে অনেকেই জানে না এই যে ভুলের দোকানগুলো আছে শাহবাগ বটগাছের পাশে, পুলিশ এখানে 8 থেকে 10টা মাটির নিচে সেল আছে, মেজর জলিলকে ওখানে রাখা হয়। এবং ওনার বিরুদ্ধে অভিযোগ হলো উনি বন্ধুদেরকে দেশ লুট করে নিতে দেন নাই। অভিযোগ হলো উনি দেশের অস্ত্র শস্ত্র গোলা বারুদ এমনকি টয়লেটের কভার পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছিল, সেটা বাধা দিয়েছেন কেন? এটা ওনার অপরাধ। লুট করে নিয়ে যাচ্ছে, এটা বাধা দিয়েছে মেজর জলিল, সেটা তার অপরাধ। আর বিচারক ছিলেন কর্নেল তাহের, তিনি সেই বিচারে খালাস পেয়েছেন। আমি অনেক কথা বলতে পারবো না, শরীরে ভালো না, মরলে ভালো না। বরিশালের লোকেরা, আমি এটা অন্যভাবে নেবেন না, আমি যেটা দেখেছি এবং মেজর জলিল বলতো না, আগে বলতো জলিল, পরে বলতো মেজর, জলিল মেজর বলতো। আমি এটা ঘৃণা দেখি। বরিশালের লোকেরা মেজর জলিলের পরিবর্তে জলিল মেজর বলতো। এবং সারা বাংলাদেশে 72 সালে জাসদ প্রতিষ্ঠার পরে আমি আছে এখানে হাসিব আছে ভাই আটটু চাপেন ভাই। রব জলিল 2 শব্দ বলে জানতো না, রব জলিল মানে 1 শব্দ। তিনি প্রথম বিরোধী দলের সভাপতি হন, একমাত্র সেক্টর কমান্ডার, তাকে কোনো বিরুদ্ধমূলক খেতাব দেওয়া হয় নাই। আমি মনে করি আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা যারা এই ছাত্র শ্রমিক জনতার বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, যে আন্দোলন কোটা বিরোধী আন্দোলন, রাষ্ট্র সরকার পতন আন্দোলন, আমি আপনারা শুরু থাকবেন অনেকে বলে, আমি যখন এই আপনি এটা জানেন করতে গিয়ে বলে ভাই আমি জানি, আমি আল্লাহর কাছে একটা প্রার্থনা করি যে সৃষ্টিকর্তা তুমি যদি আমাকে মানুষের জন্য সৃষ্টি করে থাকো, তাহলে এই বর্তমান ক্ষমতাসীন হাসিনা সরকারের পতনটাকে আমার মৃত্যু করো না। কিভাবে আমার এই প্রার্থনা কবুল হয়েছে সৃষ্টিকর্তার কাছে? আমার মৃত্যু হয় নাই। অনেকে 4 কলিবা বলতেন আদর করে বা 7 করে, 4 কলিবা 3 কলিবা নাই, আমি আছি এখনো। আমাদের 4 জন নেতা ছিলেন, যুব নেতা, তাদের মধ্যে একমাত্র মতো তোফায়েল আহমেদ বেঁচে আছেন, সিরাজুল আলম খান, আব্দুল রাজ্জাক, শেখুল মনি, 3 জন বেঁচে নেই। দাদা সিরাজুল আলম খান কয়েকদিন আগে মৃত্যুবরণ হয়েছে।
65 সালে নির্বিঘাত করেছেন যে লোকটা স্বাধীনতার জন্য। পৃথিবীতে কোন লোক বাঙালি এটা স্বাধীন জাতি হবে এটা কল্পনা করছে, স্বপ্ন দেখছে, আমি ভাবি না। সেই লোকটা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে উনি মরতে পারেন নাই। আমার তো সার্টিফিকেট নাই, দরিদ্রেরও সার্টিফিকেট ছিল না। আমরা সার্টিফিকেটের জন্য যুদ্ধ করি নাই, আমরা লেজুর ভিত্তি করার জন্য যুদ্ধ করি নাই, আমরা তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই, দাসত্ব সৃষ্টি করি নাই। আমি বলবো এই মেজর দলিলকে জীবিত অবস্থা, যেটা উনি দেখে যেতে পারেন নাই, শুরু যেতে পারেন নাই, ওনার জন্ম হয়েছিল তো উনি যখন মায়ের করবে তখন ওনার পিতাকে হারিয়েছিলেন। ওনারও একটা বোন, আমারও একটা বোন, আমরা দুজন সেম ছিলাম। আমি মনে করি মেজর দলিলকে তার বীরত্বের জন্য খেতাব না দিয়ে পুরা জাতিকে আমাদের অপরাধমুক্ত করা হয়েছে হিসাবে চিহ্নিত জাতি হিসাবে। আমি বর্তমান সরকারকে বলবো, এই বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে তারা ক্ষমতায় এসেছেন, জাতিকে যদি কলঙ্কমুক্ত করতে চান তাহলে মেজর দলিলকে খেতাব দিয়ে আমাদের দায়মুক্ত করুন, এই জাতিকে দায়মুক্ত করুন। যতদিন বাংলাদেশ থাকবে মেজর দলিল বেঁচে থাকবে, কেউ তাকে মারতে পারবে না। আমার জন্ম হয়েছে 58 সালে সামরিক বাহিনীর বিরুদ্ধে, আইয়ুবের মার্শাল্লাহর বিরুদ্ধে রাজনীতিতে আসি। আর পর্যন্ত ব্যবসা বাণিজ্য কিছু করি নাই, রাজনীতি ছাড়া আর কিছু করি নাই। এটা যদি অপরাধ হয়ে দাঁড়ায় যে কোনো শাস্তি বিরুদ্ধে রাজি আছে। আমার সাথে আমি একটাই এই বর্তমান সরকারের কাছে অনুরোধ করবো, আমি মেজর দলিল, মমতাজ বেগম, আমরা তিনজন মানুষ রক্ষী বাহিনী, বাংলাদেশের জনগণ সাধারণ মানুষ রক্ষী বাহিনী, তারা তো লক্ষ্মী বাহিনী। এই লক্ষ্মী বাহিনীর গুলিতে আহত হয়ে আমরা কারাগারে গেছিলাম। মামলা নাই, আজকে মামলা থাকলে ভালো হতো। আমাদের বিরুদ্ধে যখন মামলা হয় তখন বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আমাদের এক এক দিন এক এক ছেলে রাখতো রাত্রে বেলা জেলখানায়। সম্ভবত এর আগের দিন রাত্রে বোধ আমি আর মান্না একসাথে ছিলাম, একই ছেলে। আগের দিন তখন তার বাহিনীর ব্রিগেডিয়ার ইউসুফকে যে করা হয়েছিল আমাদের বিচারক, তাকে জুতা মারা হয়েছিল কোর্টের ভিতরে। আজকে যিনি প্রধান উপদেষ্টা, ওনার বিরুদ্ধে যেমন মামলায় দেওয়া হয়েছিল, আমাদের সামনেও এইভাবে হলের মধ্যেখানে কাঁটাতারে বেড়া দিয়ে আলাদা করে রাখা হয়েছিল। ওখানে আমরা জুতা মেরেছিলাম। তারপরের দিন আমাদেরকে খালি পায়ে যেতে হবে কোর্টে, সেলের ভিতরে সেলের ভিতরে কোর্ট। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা খালি ভাবে জাগিয়ে পড়ে যাবো। আমরা গায়ের শার্ট গাঞ্জি সব খুলে, জুতা তো বলতে দেয় নাই, সুবিধার আইসা জাগিয়ে পরে মান্না ভালো খাইতে পারে এমন সাহসী ছিল মেজর জিয়া। আমি ওদের সাথে সুর মিলা এদেশের মাটির পরে অনেক জাতির অনেক দিনের লোক ছিল, জিয়া বলে এই গানটাকে দেখে দেখা গেছে। মেজর জিয়া অনেক সাহসী ছিলেন। মেজর জিয়া সুলতান উদ্দিন ভাই, ক্যাপ্টেন সুলতান, 17 মার্চে গ্রেপ্তার হওয়ার আগে উনি বিয়ে করেছেন গত মার্চ মাসে সম্ভবত। ভাবিকে নিয়ে আসছেন, এত মহিলা সহজ সরল, উনি হারাই গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ির সামনে সার দিতে গেছে, লক্ষ্মী বাহিনী আমাদের গুলি করছে, উনি কিন্তু হারাই গেছেন। সুলতান ভাই সম্ভবত 69 সালে, আমার ভুল না হলে
হাসিব আছে, আম্বিয়া চলে গেছে বোধহয়। উনি মুক্তিযোদ্ধা রিক্রুট করার জন্য এফএ চলে এসে গ্রেপ্তার হয়েছিলেন আমাদের কর্মীদের হাতে। তখন বোধহয় এফএ চলে ডিবি ছিলেন মুস্তার বাহিনী রংপুরের। যাই হোক, অনেক কাহিনী। মেজর জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে যখন স্ত্রীপোর্ট নিয়ে উনি যাচ্ছেন সুন্দরবনের দিকে, সেখানে পথে আমি গত বছর সম্ভবত ফরিদপুর গিয়েছিলাম। এর পূর্বে স্বাধীনতার পরে আর যাই নাই সম্ভবত, একটা পলিটিক্যাল ইনস্টিটিউট উদ্বোধন করার জন্য। সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকদের 20-50টা তাদের দাহ করা হয়েছে। তাদের মুক্তিযুদ্ধ স্বীকৃতি নেই, তাদের নামও নাই। কারণ হলো তারা যে লোকের সাথে কাজ করেছে তিনি সরকারের বিরুদ্ধে কথা বলেন। আমি রাত্রে সার্কেট হাউসে আসার পরে ক্যাপ্টেন বাবুল, ক্যাপ্টেন খুরশিদ, তাদের দুজনের সাথে দেখা হয়। ক্যাপ্টেন বাবুল দেখা হয়েছে অনেকদিন পরে, খুরশিদ মাঝে মধ্যে কথা হয়, এদের কিছু নাই। বিচ্ছু আলম, মেজর জিয়ার কথা বলেছি, সুলতান ভাইয়ের একটা অফিস ছিল মতিঝিলে, উনার এক বরের জামাই ছিলেন, উনার অফিসটা ছিল খুলনাপল্টনে। যাই হোক, বিচ্ছু আলমের অবদান, মেজর জিয়ার অবদান, কয়েকদিন পূর্বে মেজর জিয়ার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলাম। অনেকের কথা বললে অনেক সময় লাগবে, শুধু আমি এটা বলবো, শুধু আজকে যেটা জেএসডি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ হিসেবে যেটা আত্মপ্রকাশ হয়েছে, আমাদের প্রতীক, দলের নাম, এগুলি সব এই ক্ষমতাসীন সাবেক সরকার আমাকে কয়েক বছর দাওয়াত দেওয়া হয় সেনাবাহিনী দিবস। আমি মুক্তিযোদ্ধা না, যেতে পারবো না, ওনার বিরুদ্ধে আবার কি করে ফেলে। অনেক বছর পরে গিয়েছিলাম, গত বছর সেখানে অনেকের সাথে দেখা হইল অনেকদিন পর। শুধু একটাই বলবো, বাংলাদেশ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা যারাই আছি, বিভিন্ন জাতিসত্তা, ক্ষুদ্র জাতিসত্তা, আমরা একটা জাতীয়তাবাদ, একটা জাতি রাষ্ট্র। যদি এটা পুরো পাকিস্তান না হইতো, তাহলে এটাকে আমরা বাঙালিরা ভারতের বাঙালি হিসেবে পরিচয় দিতে হতো। ইস্ট বেঙ্গল মনে আছে আপনাদের? ইস্ট বেঙ্গল চিন্তা না, জুট প্রডিউসার কান্ট্রি, পাট উৎপাদনকারী দেশ হিসেবে ইস্ট বেঙ্গল। আর যদি বাংলাদেশ স্বাধীন না হতো, আমরা পরিচয় দিতাম পাকিস্তানি বাঙালি হিসাবে। এটা সিরাজুল আলম খান কনস্টিটিউশন এই দেশকে স্বাধীন করার জন্য উনি স্বপ্নদ্রষ্টা ছিলেন। উনি মৃত্যুর আগে একটা বই লিখে গেছেন, আগামী বাংলাদেশ। এই যে দলীয় সরকার, আমরা সবাই অস্থির হয়ে গেছি এখন সরকার গঠন করার জন্য, সরকারে যাওয়ার জন্য। কিন্তু সরকার না করে যদি সরকার গঠন করা হয়, কি হবে? লক্ষ লোক রক্ত দিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে, আর হাজার মানুষ, শিশু, মহিলা, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী প্রাণ দিয়েছে হাজার হাজার। গত 17 জুলাই এবং আগস্ট বিপ্লবে আপনার লিখে রাখেন আমার তারিখ দিয়ে, তখন কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে একটা চিন্তা পরিবর্তন আসছে। আমি জলিল ভাইয়ের জিজ্ঞাসা করছিলাম, জলিল ভাই আপনার সাথে কি আমার দেখা হবে? আমি গেছিলাম ঈদের রাত্রে উনি অপারেশন করেছেন দখলদার বাহিনীর বিরুদ্ধে। বললো আজকে একটা ঈদের রাত্রে কি হয়েছে, আমরা কি স্বাধীন? আমি তো মুক্তিযুদ্ধ করতে আসি। যত আমার পাশের রুমে নিয়ে গেছে, ওনার যে অপারেশন বোর্ড ওয়ালের সাথে, ওখানে আমার দেখালে রুট সব উনি কোথাও অপারেশন করেন, তখন তার বাহিনীর জ্ঞান বোর্ড পথে দিয়ে দেয়।
এবং আজকে রাত্রে এবং ঈদের দিনে কোথাও অপারেশন করবে সেটা মাকে স্পটে কাঠিয়ে দিয়ে দেখা গেল। আমার বললাম যে আর দেখা হবে, বলে দেখা হবে যদি বাংলাদেশে আবার দায় জড়িত থাকি, মাঠে দেখা হবে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি। আমি বললাম যে কেন দেখা হবে, বলে যে আমার তো মনে হচ্ছে আরেকটা যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধগুলো নিজেদের বিরুদ্ধে। এইবার যে আমাদের ছাত্র যুবকরা, আমাদের সন্তানরা যেটা করেছে, এটা করেছে হাজার হাজার, কিন্তু তাদের যে স্লোগানটা বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী স্লোগান যদি বাস্তবায়িত করতে হয়, সাম্য, মৈত্রী এবং ন্যায় বিচার, সামাজিক মর্যাদা যদি বাস্তবায়িত করতে হয়, কোটি লোকের বিপ্লব করতে হবে। আপনারা অপেক্ষা করেন, লিখে রাখেন, আমার আসমানের নাম দিয়ে আমি হয়তো থাকবো না, আপনারা যারা বেঁচে থাকেন লিখে রাখেন। আরেকটা লড়াই আসতেছে আমাদের সামনে, মানুষের মধ্যে একটা সংস্কারের মনোভাব সৃষ্টি হয়েছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। উনি উনার বক্তব্য জাতির উদ্দেশ্যে যে ভাষণ ছিল, উনি সরকার প্রধান উপদেষ্টা হওয়ার পরে বলেছেন আগে আমাদের নিজেদের সংস্কার করার জন্য মানুষই না, সংস্কারের জন্য। আমি আপনাদেরকে বলবো ওই সংস্কার বিপ্লব, অভ্যুত্থান বলে বিপ্লব বলে, অবৈধ হবে বিপ্লব, এবং সেটা হবে কোটি কোটি লোকে। আমি সেদিন হয়তো থাকবো না, আপনারা আছেন। আমি শুধু এই সরকারকে অনুরোধ করব, দাবি জানাবো, আমার দলের সভাপতি হিসেবে নয়, আমার বন্ধু হিসেবে নয়, একজন মুক্তিযোদ্ধা হিসেবে যিনি প্রাণ দিয়েছেন এই জাতির জন্য, এই জাতিকে দায় মুক্ত করার জন্য, কলঙ্কমুক্ত করার জন্য মেজর জলিলকে বিরুদ্ধ উপায় দিয়ে আপনারা জাতিকে দায় মুক্ত করুন। বাংলাদেশ যতদিন থাকবে মেজর জলিল বেঁচে থাকবে। আমার প্রতিবাদ করাবো না, আমাকে প্রদীপ ভাই আজকে কয়েকদিন করবে আমার বাসায় এসে বলো ভাই আমার এইবার জলিলের স্মৃতি সভা করবো। এখনো দলে অফিসে তো হয়, আপনি আলাদা করতে চান, আমার শরীর ভালো না, বলে আপনাকে যেতে হবে। আমি যদি ভালো থাকি তাহলে যাবো। আজকে যে দেরি হয়েছে কেন এটা আমি বলতেছি না। হ্যাঁ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। বিচ্ছু আলম নাই, আমাদের ক্ষমতা বিচ্ছু আলম না থাকলে হয়তো মেজর জলিল আমি একসাথে কাজ করতে পারতাম না। বিচ্ছু আলম, আনোয়ার, হিরু নাই, আপনাদের বরিশালের ছেলে হিরু, আমি, আনোয়ার, দলিল ভাই, সুলতান, মেজর জিয়া, সুলতান ভাই, আমরা একসাথে এই রুটি আইনা, এই কি রুটি বলে না, রুটি আইনা একসাথে খেতাম, ডালে পিছিয়ে। যাই হোক, আপনাদের অনুরোধ করি, এই জাতির জন্য রাজনীতি ছাড়া আর কিছু করি নাই, মেজর জলিল কিছু রেখে দেন নাই, তার সাথে আমরা যারা ছিলাম আমরা কেউ কিছু করি নাই। আমি মেজর জলিলের বিরোধী আত্মার প্রতি শান্তি কামনা করে তারা এই যে আজকে এখানে উপস্থিত হয়েছেন আয়োজক প্রদীপ ভাই সহ নবীন কমান্ডার বেঁচে আছে, সেরকম রাজনীতি করে না। আমি যখন এপ্রিলের প্রথম যাত্রা হলো, আমি পদ্মা থেকে শেষ দিকে হয়ে মঞ্চে চাঁদপুর যাচ্ছিলাম, আমার সাথে ছিল তখন মেজর জলিল, দুষ্টা মঞ্জু ভাই এবং হোটেল গুলবাগের আরেক ভাই। মঞ্জু ভাই, মারেক ভাই না থাকলে বরিশালের মুক্তিযোদ্ধাদের কি হতো আমি জানি না। তো অনেকের বাবুল কিছু করে নাই, খুশিদ কিছু করে নাই, বিচ্ছু আলম মারা গেছে, কিছু করে যায় নাই। আমি আপনাদের অনুরোধ করবো সবাই মিলে আপনারা এই জাতিকে দায় মুক্ত করার জন্য কাজ করবেন, এই আহ্বান রেখে আমি আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ক্ষমা চাচ্ছি।